আসসালামু আলাইকুম। শুরু করছি ফরাকত গল্পের পর্ব ২। রাবিহার বিয়ের ৪ মাস হলো। এরই মধ্যে সে মাত্র দুবার বাবার বাড়ি বেড়াতে পেরেছে। ভোজনপটু শ্বশুর শাশুড়ি, ননদ যা আর পেটুকবনা স্বামীর আহার বিহারে আঞ্জামে পাকঘরের পাচিকার শিকল তাকে অবরুদ্ধ করে ফেলেছে। ভোর হতেই বাসি চুলার ছাই ফেলা, মাছের আঁশ, তরি তরকারি কাটা, ঝাড় দেওয়া, ঘরদোর পরিষ্কার করা, ঘষি শুকানো তার নিত্য কাজ। রান্না বাড়ার বেলায় বেলায় তরকারি কাটা, মাছ কাটা, হলুদ মরিচ বাটা, রান্নার গন্ধে আর চুলার ধোঁয়া সারা বাড়ি ভরে যায়। সে জানে এসবই হচ্ছে তার বাস্তব। কখনো ভুলে ভাবে না এ সমস্ত কেন। সহস্র ব্যস্ততার ঘুরে কেমন করে যেন তার চিরচেনা গায়ের সরু পথ, খাল বিল, রাস্তার দুধারের সবুজ ঘেরা বনপথ, লেবুতলা, সেই পুকুর পাড়, নদীর চর, গোয়াল বাড়ি সব চেনা তার কাছে আজ অচেনা হয়ে গেছে। ইদানিং রাবিহার মনের ভেতর কেন জানি বারবার দুঃসময়ের আঁচড় পড়ার অনুভূতি লাগছে। খানিক পরপর দেয়াল থেকে বালি খসে পড়ার মতো কি যেন তার বুক থেকে খসে পড়ছে। বিয়ের প্রথম দিন থেকে শাশুড়ির গোপন অতৃপ্তি, গভীর নৈরাশ্য, অবহেলা, অপমান আর তুচ্ছ তাচ্ছিল্যে রাবিহাকে বিস্মিত করে ফেলেছে। শাশুড়ির কুশ্রী নিরসতার কলহ এবং স্বামীর নীরবতা রাবিহাকে বেশ ভাবিয়ে তুলছে। স্বামীর ঘরে সবার মতো তার কপাল হয়তো অসীমকালের রাজটিকা নেই। রাবিহার জীবন স্বপ্নে আঁকা ছিল, স্বামীর সংসার হবে। অরণ্য থেকে তুলে আনা বনফুল এখন তার স্বামীর ঘর হয়ে উঠল ছাদ সমুদ্রর গর্জনের ঢেউ। কি অদ্ভুত জগৎ সংসার, যার রাস্তার শেষ নেই কিন্তু চলার শেষ আছে। পশু পাখির জীবন কালচক্র হলো আহার নিদ্রা, সন্তান পালন। গল্প হলো মানুষের জীবন। কত ঘটনা, কত বেদনা, দুঃখ সুখ, রাগ বিরাগ, ভালো মন্দের কত ঘাত প্রতিঘাত। ইচ্ছার সঙ্গে ইচ্ছা, একের সঙ্গে দশের, অভ্যাসের সঙ্গে স্বভাবের। মানুষের জীবন গল্পের প্রবাহ ঠিক যেন নদীর জলস্রোতের ধারার মতো। গত কদিন ধরে আকাশের বেড গুমোট পরিস্থিতি। চারদিক বিশ্রী এক ধরনের ভ্যাপসা গরম পড়েছে। বিকেলবেলা পুরো আকাশ জুড়ে ধূসর কালো রঙের মেঘের এলোমেলো অস্থির দৌড়ঝাঁপ। ভ্যাপসা গরমের তীব্রতা কিছুটা কমেছে। মানুষের শরীরের হালকা বাতাস বইছে, সবার মাঝে স্বস্তিরতা ফিরেছে। সন্ধ্যার পর হালকা টিপটিপ বৃষ্টি পড়ছে। রাবিহার স্বামী নেসারউদ্দিন ঘুটঘুটে অন্ধকার আর আকাশের থমথমে অবস্থা দেখে তড়িঘড়ি করে বাড়ি ফিরে এসেছে। অবেলায় দোকানপাট বন্ধ করে বাড়ি আসা সালেহা বেগমের পছন্দ না। রাত না গড়াতেই বউ নিয়ে ঘরের ভিতর আদিক্ষেতার ঢং তার বড়ই অপছন্দ। স্বামী স্ত্রীর ফুসফুস কথাবার্তা আর খিলখিল করে হাসাহাসি শুনলেই তার গা জ্বলে। রাবিহা বেগম গত বছর দুয়েক ধরে এক অদ্ভুত রোগ হয়েছে। উচ্চস্বরে বা চিৎকার চেঁচামেচি কথাবার্তা সে কানে শোনে না। মৃদুস্বর বা অনুচ্চস্বরে কথা স্পষ্ট শুনতে পান। কেউ তার সামনে বিড়বিড় করে কিছু বললেও বুঝে ফেলে। তার এই আজব ধরনের রোগ নিয়ে ছেলের বউরা, পাড়ার বউঝিরা অন্তরালে উঠতে বসতে বেশ ঠাট্টা মস্করা করে। যদিও রাবিহা এই নিয়ে কখনো কিছু বলেনি। নেসারউদ্দিন তড়িঘড়ি করে জামা কাপড় খুলে হাত মুখ ধুয়ে ধরাস করে খাটের উপর শুয়ে পড়ল। রাবিহা আয়নার সামনে আপন মনে তেল মাখা চুল, মাথার চুল আঁচড়াআঁচড়ি করছিল আর গুনগুন করে কি যেন গাইছে। নেসারউদ্দিন শরীরের শীতলতা ভাব আর অবিরাম ঝিমঝিম বৃষ্টির শব্দ তার মনকে এক ধরনের পুলকিত করছে। নিষ্ণাতুর স্বামীর কাঙালপনা, তার দেহলতায় হাওয়া জেগেছে। দুলে উঠেছে প্রণয়ের পাতাগুলো, চারপাশে ফুটে উঠেছে অনুরাগের বোল। খাট থেকে দ্রুত উঠে নেসারউদ্দিন রাবিহার দুহাত চেপে ধরে বলল, উদ্ধারের আর পথ নেই। সে পথ আমি রাখবো না। সত্যি সত্যি ভীষণ ভালোবাসি তোমাকে। এ কথা আজ এত সহজ করে বলতে পারছি, এতেই আমার বুকটা ভরে উঠেছে। রাবিহা তার দুই হাত স্বামীর মুখে চেপে ধরেছে। আহ, চুপ চুপ, আর বলো না, ও ঘর থেকে মা শুনতে পাবে। তোমার এত ভীরুতা কিসের? জানি না। আমি কি তোমার সঙ্গে কোনো অধর্মের কিছু করছি? সে তো বলিনি। তুমি আমাকে ছাড়ো, পায়ে পড়ি। এখন আমাকে দুর্বল করো না। আগে ও ঘরে মাকে খাইয়ে আসি, তারপর। রাবিহা
সত্যি তুমি দুর্গম করে দিলে আমার উদ্ধারের পথ। আরে পাগলা, রাত্রি তো মাত্র উকি দিয়েছে, শেষ হতে এখনো অনেক দূর বাকি। শান্ত হও, নিজের কান পাতা মাকে তো চেনো না। কিঞ্চিত ঠাহর পেলে স্বাধীন এই প্রেমের নিমিষেই পরাধীনতা চলে আসবে। রাবিহা এসব বিষয়ে মা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে। আমার কাছে এটি মোটেই ভাল লাগে না। আরও লাজুকতার বালিশের নিচে মুখ গুজে রাখো। কি করব বলো, কপাল দোষে আমি না হয় এ বাড়ির বউ হয়ে এসেছি। অনেক ভেবে চিনতে আর রয়ে সয়ে উত্তর প্রত্যুত্তর দিতে হয়। পুরুষ মানুষের সময় অসময় কিছু উচিত কথা বলার বুকে সাহস থাকতে হয়, তা না হলে সে চিরকাল জড় পদার্থ রয়ে যাবে। রাবিহা, মাকে কি করে যে এ প্রসঙ্গে বলি আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি কি সত্যিই ভাষা খুঁজে পাচ্ছ না, নাকি ভয় পাচ্ছ? দুটোই পাচ্ছি। নদীর স্রোতে হাল ভাঙা আর ঢেউ খেলানো নৌকার মতো ঘুরপাক না খেয়ে একদিন সাহস করে বলে ফেলবে। তুমি কি জানো, পৃথিবীতে এমন কিছু কথা ভাষার বললে প্রখর তেজও নিভে যায়। রাবিহার কথা শুনে স্তম্ভিত হয়ে গেল নেসারউদ্দিন। সে যেন এতদিন স্বপ্নে চলছিল, ঠোকর খেয়ে এখন চমকে উঠল। বিরামহীন বৃষ্টি পড়া বন্ধ হয়েছে, এখন টিপটিপ বৃষ্টি পড়ছে। আকাশে গুমগুম আওয়াজ হচ্ছে, খানিক পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। পাশের ঘরে সালেহা বেগম আধা ঘুম আধা তন্দ্রা অবস্থায় বিছানায় শুয়ে আছে। হঠাৎ বিকট এক বজ্রপাতের আওয়াজে তার নিদ্রার ভাব ভেঙে গেল। এলোপাথারি প্রচণ্ড বায়ুপ্রবাহে কাচের লুণ্ঠন নিভে গেছে। আলোহীন ঘরের ভিতর তার খানিকটা ভয় ভয় লাগছে। শুকনো গলা খাকনি দিয়ে সালেহা বেগম রাবিহাকে জোরে জোরে ডাকছে, রাবিহা, রাবিহা, ও রাবিহা। রাবিহা সরু গলায় পাশের ঘর থেকে বলছে, জি মা, আসছি, জলদি আমার ঘরে এসো। সালেহা বেগম ঘরময় ঘুটঘুটে অন্ধকার দেখে রাবিহা দেয়াশলাই হাতে নিয়ে চটজলদি তার শাশুড়ির কাছে ছুটে এলো। অন্ধকারে রাবিহাকে দেখে সালেহা বেগম বলে উঠল, মেচানো নাই? আনছি মা। বাতি জ্বালাও আগে। ঝড়ঝাপটার মধ্যে বাতি ছাড়া চিল্লি করছি, তুমি কানেই শুনছো না? জিন্দা কবর দিবা নাকি? মা, বাইরে অনেক ঝড় বাতাসের শব্দে ভালো করে কিছু শোনা যাচ্ছিল না। বয়রার বিছুন, খালি অজুহাত খুঁজে। আমি মাইল 10 দূরে থাকি। নেসারউদ্দিন ঘরে আসছে? জি মা, উনি ঝড়ের আগেই ঘরে ফিরেছে। বুঝছি গো, বুঝছি। ছেলে আমার বিয়ের পর বেশ চতুর হয়ে গেছে, চুপটি করে ঘরে চলে আসে। আমি নির্বোধ, টের পাই না। ঘরে ফিরলেও তার কোনো হাসি কাশি শুনতে পাই না। বেচারা আগে ভাগে ঘরে ফিরবে না তো কি করবে? বউয়ের শাড়ির আঁচলের নিচে যে তার অনেক সুখ। মা, আকাশের অবস্থা বেশি ভালো ছিল না। তাছাড়া চারদিক ঝড় বৃষ্টি আর হাঁকডাক করে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে, তাই উনি চলে আসছে। শোনো বউ, ঝড় বাদলের দিনে ঠুসঠাস 2-3টা বজ্রপাতের আওয়াজ শুনে পুরুষ মানুষ যদি ভয়ে ঘরে চলে আসে, সে পুরুষ কী করে খাবে? এসব দেখার গরজ তো আমি কারোরই দেখছি না। আমি আর কিছু বলবো না, চলুক না এমনি কিছুদিন। এরপর যখন ছারখার হয়ে আসবে, আপনিই ধরা পড়বে, সেদিন বুঝবে। আমার সামনে থেকে এখন যাও বউ, আমার মেজাজ অত্যধিক খারাপ। রাবিহা অত্যন্ত মন খারাপ করে দ্রুততার সঙ্গে সালেহা বেগমের ঘর থেকে বেরিয়ে গেল। রাত 9টা বাজে। পুরো আকাশ অন্ধকারময়, দমকা বাতাসও কমেছে। থেকে থেকে পাউডার দানার মতো হালকা বৃষ্টি হচ্ছে, তবে মানুষজন চলাচল করতে পারে। রাবিহা তার ঘরে ঢুকতে পথে হঠাৎ কানে এলো সর্পে শিকার নিরীহ বর্ষা ব্যাঙের কাতর চিৎকার, পোষা কুকুরের অশুভ ডাক। চৌকাঠে পা ফেলতে ফেলতে খোপের ভিতর কপতির হিংস্রতা ধাপাধাপি শব্দে তার গলা শুকিয়ে চৌচির। ঘরে এসে দাঁড়িয়ে দেখে তার স্বামী অস্থির চিত্তে কি যেন খুঁজছে। কালো বিবর্ণ মুখ তার। রাবিহা ভীতু স্বরে তাকে জিজ্ঞেস করছে, কি হলো তোমার, কি খুঁজছ? কিছু হারিয়েছে? রাবিহা, টাকা পাচ্ছি না। বিছানার নিচে 1000-2 টাকা রাখলাম, তার মধ্যে 500 টাকা নেই। অনেক খোঁজাখুঁজি করলাম, পেলাম না। রাবিহার শুধু মাথা ঘুরপাক খাচ্ছে, সে কিছু বলতে পারছে না। ইদানিং আপদ বেলায় তার পিছুই ছাড়ছে না। এসব ভেবে তার শরীরের রক্ত চলাচল স্থবির হয়ে কণ্ঠস্বর তার তলিয়ে যাচ্ছে। শরীরের দুরবস্থা দেখে তার স্বামী রাবিহাকে বলল,
থাক রাবিহা, বাদ দাও। আমারও ভুল হতে পারে, কোথাও হয়তো রেখেছি, না হয় মোকাম থেকে কিছু মালামাল কিনেছি, এখন হয়তো মনে পড়ছে না। তুমি এতে ভেঙে পড়ো না, মা শুনলে হম্পির দম্পি শুরু করে দিবে। আমার খুব ভয় লাগছে, এই ঘটনা শুনলে মা আমাকে আস্ত রাখবে না, কি লেখাবে। চুপ করো তো। এক কাজ করো, মাকে রাতের খাবারটা দিয়ে এসো। আজ মনে হয় মার খিদে পেয়েছে বেশি। জানোই তো, যেদিন মা বেশি রাগে সেদিন মা ইচ্ছে করে খাবার খেতে চায় না, তাকে অনেক সেদে খাওয়াতে হয়। সত্যি আমার অনেক ভয় লাগছে। কিছুই হবে না, তুমি যাও। রাবিহা জানে আজ এবেলায় তার গলায় ঝুলছে কারণে অকারণে শাশুড়ির বকুনি ঝকুনি, যার কোনো বিরাম নেই। শত বেদনা যন্ত্রণা পেরিয়ে আর মনের অনিচ্ছা সত্ত্বেও মাথা পেতে সেই অজানা কদর্য কথা শুনতে হবে। এই যন্ত্রণার শেষ নিষ্পত্তি কবে হবে রাবিহার জানা নেই। মাঝে মধ্যে সে ভাবে, এই ঘরদর, স্বামী, সংসার, খাওয়া পড়া, শোয়া বসা সবই মিথ্যা, কিছুই সত্য নয়। মানুষ কিসের জন্য এত রাগারাগি, কান্নাকাটি, ঝগড়াঝাটি করে মরে? যদি সেখানে ক্ষণিকের সুখ না জন্মায়, তার এই ভাবনা সালেহা বেগমের ক্রোধ দমন হবে না। সালেহা বেগমের ক্রোধ আক্রোশ জন্মালো কোত্থেকে, আজ অবধি এটি রাবিহার ধোঁয়াশার মধ্যেই রয়ে গেল। সালেহা বেগমের খাওয়া দাওয়াই, চিকিৎসা, বেশ কিছু বাছবিচার আছে। তার রুচিবোধের কাছে এসব বড়ই বেমানান। বিশেষ করে রাতের বেলার খাবার দাবারে উনি কিছু তোয়াক্কাই করে না। রাবিহা রাতে গামলা ভর্তি ভাত, পুঁই শাক, সরপুঁটি ভাজা, রুই মাছের ঝোল, জামবাটির এক বাটি দুধ, দুটো সবরি কলা নিয়ে সালেহা বেগমের ঘরে গেল। সালেহা বেগম সজাগ বিছানায় শুয়ে এদিক ওদিক গড়াগড়ি করছে। খিদের যন্ত্রণায় তার ঘুম আসছে না। রাবিহাকে দেখে মৃদু হেসে সে উঠে বসলো, বলল, বউ, কয়টা বাজে? 9:30 মতো। আর কিছুক্ষণ পর আসলে তো সেহরি খেয়ে নিতাম। মানুষ মেরে ফেলার কৌশল তো ভালোই জানো। ক্ষুধায় আমি ছটফট করছি, তোমার সেদিকে তাল নেই। রাবিহা রুদ্ধশ্বাস ফেলে নিজেকে অনেকটা নির্দোষ ভেবে উৎসুক চোখে বলল, মা, আপনি তো খাওয়ার আগে ডেকে বলেন, বউ খাবার দাও, আজ তো কিছু বলেননি। এই, তোমার এক বাজে স্বভাব তর্ক করা। ডাকিনি বলে কি তুমি খোঁজ নিবে না? আর ডালা ভরে খাবার নিয়ে এসেছো কেন? আমি কি এত খাই? লোকে দেখলে কি বলবে? আমি কি রাক্ষসী? না মা, রাতে হেকিম বলেন আর হাকিম বলেন, কেউ দেখবে না, আপনি খেয়ে নিন। নানান পদের রান্না করেছি, সাথে দুধ কলাও আছে। বউ, এত সব খেলে ডায়াবেটিস বেড়ে যাবে না তো? একবেলা খেলে কিচ্ছু হবে না। ডাক্তার বলে মধুমেহ রোগীর নাকি মুখে খুব ক্ষুধা থাকে, চোখে নাকি রাজ্যের ঘুম আসে। আমারও তাই হয়েছে। এই বুড়ো বয়সে বাধা নিষেধ কিছুই মানতে ইচ্ছে করে না। দাও, খেয়ে নেই। সালেহা বেগমের রোগ শোক যাই হোক, তার মুখের রুচির ঘাটতি নেই। কপ কপ করে সব পদই খাচ্ছে। রাবিহা অতি উৎসাহের সাথে শাশুড়িকে বেড়ে দিচ্ছে। স্বভাবজাত মানুষের ধমনীতে স্বার্থপরতা নিমজ্জিত থাকলে, স্বার্থ ফুরিয়ে গেলে তার আসল রূপ প্রকাশ পায়। সালেহা বেগম খেয়ে দিয়ে বিছানায় গা ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। রাবিহা ঘর হতে বেরোনোর সময় সালেহা বেগম পিছন থেকে ডেকে হঠাৎ ডাক দিল। রাবিহা অপ্রস্তুত হয়ে চমকে উঠল। জিমা, শুনলাম ঘর থেকে নাকি টাকা হারিয়ে গেছে। রাবিহা অত্যন্ত আহত স্বরে শুধু বলল, আমাকে তুমি অসুস্থ আর নির্বোধ ভেবো না, তবে ভুল করবে। বধির মানুষ বাক্যহীন কথা দ্রুত বুঝে ফেলে। তোমার হাত টানের অভ্যাস নেই, যদি থেকে থাকে তাহলে ছেড়ে ফেলো, তাতে তোমারই মঙ্গল হবে। আমি জানি অভাবীর মানুষের মধ্যে এসব বদস্বভাব থাকে। রাবিহা তার শাশুড়ির কথাগুলো শুনে সূচের মতো বুকে বিঁধে গেল। ক্রমাগত তার হাত পা ঝিমঝিম ধরে অবশ হয়ে আসছে। অজস্র জল বাতাস তার ভিতর ঢুকে এক প্লাবন সৃষ্টি হয়েছে। অবরুদ্ধ চোখের অশ্রু ঝর্ণা হয়ে ঝরছে। তার গলা শুকিয়ে চৌচির। তার কাছে মনে হচ্ছে কথা বলার শক্তিটা অজানা এক ঝড়ো হাওয়া মুহূর্তেই কেড়ে নিল। মিনিট 3 পর রাবিহার চৈতন্য ফিরে এলো। সৎকিঞ্চিত গায়ে বল পাওয়া সেই জোর খাটিয়ে রুদ্ধ নিঃশ্বাস ফেলে সালেহা বেগমকে বলল, মা, আমার বিয়ের সময় কে যেন বলেছিল তুমি খুব স্বামী সোহাগী ভাগ্যবতী মেয়ে। সে কথা শুনে আমি আনন্দে আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম।
সেটা যে এত তীব্র মধুর হবে কে জানতো। যে বাড়ির সংসারের অপরের প্রতি বিন্দুমাত্র স্নেহ ভালোবাসা নেই, আমার মনে হয় তাদের কোনো বিচার বিবেক আর ভালো মন্দ বোধ কিছুই নেই। রাবিহা, আমি জানি আমার কথায় তুমি রুষ্ট হয়ে গেছো। আমি মন্দ কিছু বলিনি। জীবন সংসারের ইতিহাস খুঁটে খুঁটে দেখতে পারো, দেখবে আমার কথা মিলে যাবে। তাই বলে আমার বিশ্বাস করতে হবে দুনিয়ার সব দরিদ্র লোক চোর? মা, এ জগতে গুণী জ্ঞানী আর মহামানব তারা সবাই কিন্তু দরিদ্র পরিবার থেকেই এসেছে। রাবিহা, তাদের কথা ভিন্ন। মা, কারোর অপবাদ না জেনে বুঝে অপবাদ দেওয়াটা একটা ঘোরতর পাপ। নিরপরাধ মানুষের রোদন কেউ না শুনলেও উপরওয়ালা ঠিকই শোনেন। রাবিহার যুক্তিতর্ক আর নালিশি ভালোই শিখেছ। তুমি ময়না পাখির সেজে আমার বাড়ির বউ হয়ে এসেছো ঠিক, তোমার ভিতরটা কিন্তু পুরোপুরি কাকের সাদৃশ। কাক কি করে জানো? না, আমি মানুষকে ময়নাটিয়ে পুষতে দেখছি, কাক পুষতে দেখিনি, কি করে জানবো? তা ঠিক। শখ করে কেউ কাক পোষে না, যারা পোষে তারা একান্ত বাধ্য হয়েই পোষে। কুৎসিত কাক লুকিয়ে লুকিয়ে মানুষের সাবান চুরি করে খায়, মুরগির বুক থেকে বাচ্চা চুরি করে খেয়ে ফেলে, বাড়ির উঠানে ধান চাল শুকাতে দিলে সেটাও ঠুকরিয়ে ঠুকরিয়ে খায়। মা, এসব কি বলছেন? আমি না আপনার ছেলের বউ। মা, পৃথিবী জুড়ে বেশিরভাগ শাশুড়ি তার পুত্রবধূকে মাতৃস্নেহে কত সোহাগেই না তাকে বরণ করে, আর কতটুকু অসুস্থ হলে একজন শাশুড়ি তার ছেলের বউকে শ্রীহীন পশু পাখির সাথে তুলনা করে। আমি কথাটা তোমাকে ওভাবে বলিনি, কথার পৃষ্ঠে কথা উঠেছে তাই বলেছি। শোনো বউ, এটা আমার সংসার, এখানে আমি কোনোদিন কুরুক্ষেত্র ঘটতে দিব না। ফয়সালা যদি হয় উপর থেকেই হয়, আপনি কিছুই করতে পারবেন না। রাবিহা, অভিশাপ দিচ্ছ? মনে রেখো, কাক আর শকুনের শ্রেণীর মানুষের কথাই কিছুই হয় না। শোনো বউ, জগৎ সংসারে সব ক্ষেত্রে ধর্ম থাকতে নেই, কিছু অধর্ম কাজ এমনিতেই ঘটে যায়। থাক এবার, অনেক হয়েছে, এখন যাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। রাবিহা থালাবাটি এঁটো পানির মালসা নিয়ে সালেহা বেগমের ঘর থেকে বেরোতে সালেহা বেগম ডাকছে, আর শোনো, রাতে শোয়ার বেলায় ওষুধ পানি খেয়ে নিও। মা, আপনি এক কাজ করুন, এই ওষুধ আমাকে না খাইয়ে আমাকে এক শিশি বিষ খাইয়ে দিন। বাজে কথা বলো না। শোনো, ভুল করতে সময় লাগে না, শোধরাতে অনেক সময় লাগে। মা, নাড়িতে নাড়িতে হলেও কিছু তো চক্ষু লজ্জার পর্দা থাকে, সেটি কি আপনি সরিয়ে ফেলবেন না? লজ্জা নারীর একটি শোভনীয় হাতিয়ার। আমি মেয়ে হয়ে জন্মেছি, মাতৃত্বের তামান্না আমার বুকে থাকবেই। কোন অজুহাতে আপনি বাগড়া দেন আমি জানি না, এটি তো আমার অধিকার। জমিনের বুকে মুষলধারে বৃষ্টি হওয়ার পর চারদিক জমির উর্বরতা বৃদ্ধি ঘটে, কৃষক অতি আনন্দে অপেক্ষা করে নতুন ফসলের। ঠিক তেমনি একটি সংসারে নববধূ এলে পরিবারের সবাই অপেক্ষা করে থাকে একটি নতুন শিশু আগমনের জন্য। বিপরীত শুধু দেখছি আপনার সংসারে। কি আজব সংসার!